তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কণ্ঠ যখন ফিলিস্তিনের পক্ষে গর্জে ওঠে তখন মনে হয় তিনি মধ্যপ্রাচ্যের রাজনীতির মঞ্চে একজন অপ্রতিরোধ যোদ্ধা। আল আকসা মসজিদকে তুরস্কের লাল রেখা ঘোষণা করে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মনে এক আশার আলো জ্বালান। কিন্তু প্রশ্ন ওঠে, এই হুঙ্কার কি শুধুই শব্দের ঝড়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কৌশল? ফিলিস্তিনের মাটিতে যখন রক্ত ঝরছে তখন তুরস্কের মতো শক্তিশালী একটি দেশ কেন সরাসরি হাত বাড়িয়ে দিচ্ছে না? এরদোয়ানের হাত পা কি সত্যি বাধা, নাকি নাটকের পর্দার আড়ালে চলছে অন্য কোনো খেলা? আসুন ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে সেই রহস্যের জট খুলে দেখি। এরদোয়ানের বক্তব্যে আগুন থাকলেও তিনি যে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির দাবার বোর্ডে একজন পাকা খেলোয়াড় তা অস্বীকার করা যায় না। তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তিনি ফিলিস্তিনের ইস্যুতে কড়া ভাষণ দেন, কারণ এটি তাকে মুসলিম বিশ্বে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি জানেন আল আকসার মতো পবিত্র স্থানের প্রতি হুমকির কথা বলে তিনি মুসলিম উম্মার আবেগকে ধরতে পারবেন। তার বক্তৃতা তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতেও কাজে আসে। তার সমর্থকরা তাকে একজন শক্তিশালী ধর্মপ্রাণ নেতা হিসেবে দেখেন, যিনি পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। কিন্তু বক্তৃতার বাইরে গিয়ে সরাসরি পদক্ষেপ, সেখানেই গল্পটা জটিল হয়ে ওঠে। প্রথমত, তুরস্কের ভূরাজনৈতিক অবস্থান তাকে একটি সূক্ষ্ম দড়ির উপর দিয়ে হাঁটতে বাধ্য করে। তুরস্ক ন্যাটোর সদস্য, যার মানে এটি পশ্চিমা বিশ্বের সঙ্গে জোটবদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের পেছনে যুক্তরাষ্ট্রের অটল সমর্থনের কথা সবাই জানে। এমন পরিস্থিতিতে এরদোয়ান যদি ফিলিস্তিনের পক্ষে সামরিক বা সরাসরি হস্তক্ষেপের পথ বেছে নেন, তাহলে তিনি ন্যাটোর সঙ্গে সম্পর্কের ফাটল ধরানোর ঝুঁকি নেবেন। তুরস্কের অর্থনীতি, যা ইতোমধ্যেই মুদ্রাস্ফীতি ও অন্যান্য চ্যালেঞ্জের মুখোমুখি, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে ভেঙে পড়তে পারে। এরদোয়ান এই ঝুঁকি নিতে চান না, কারণ তার ক্ষমতার ভিত্তি তুরস্কের অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নির্ভর করে। এর পাশাপাশি রাজনৈতিক চাপ, সেনা সিভিল ভারসাম্য, এই সমস্ত কিছু একসঙ্গে সামলে নিয়ে বাইরে গিয়ে সামরিক ঝুঁকি নেওয়া এরদোয়ান সরকারের পক্ষে সহজ নয়। এরদোয়ান নিজেও জানেন কথার দাম তখনই আছে যখন তা কাজে রূপ নেয়। কিন্তু বর্তমান বৈশ্বিক রাজনীতির ভারসাম্য এমন যে তুরস্ক চাইলেই যেন কিছু করতে পারে না। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সামরিক জোটে থাকা, অন্যদিকে রাশিয়া ও ইরানের সঙ্গে জটিল সম্পর্ক, সব মিলিয়ে তুরস্কের পররাষ্ট্রনীতি একরকম দোদুল্যমান। দ্বিতীয়ত, তুরস্কের নিজস্ব আঞ্চলিক উচ্চাভিলাষ এখানে একটি বড় ভূমিকা পালন করে। এরদোয়ান তুরস্ককে মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, যার জন্য তিনি সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজানের মতো অঞ্চলে সক্রিয় ভূমিকা নিয়েছেন। কিন্তু ফিলিস্তিনে সরাসরি হস্তক্ষেপ মানে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত, যা তুরস্কের অন্যান্য কৌশলগত লক্ষ্যকে জটিল করে তুলতে পারে। উদাহরণস্বরূপ, তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে, এমনকি ফিলিস্তিন ইস্যুতে কড়া বক্তব্য দেওয়ার সময়ও এটি একটি দ্বৈত খেলা। একদিকে মুসলিম বিশ্বের সমর্থন আদায়, অন্যদিকে বাস্তববাদী কূটনীতি। এই ভারসাম্য বজায় রাখতে গিয়ে এরদোয়ানের হাত কখনো কখনো বাধা পড়ে। তৃতীয়ত, এরদোয়ানের কৌশল কখনো কখনো কূটনৈতিক চাপ সৃষ্টির দিকে বেশি ঝুঁকে। তিনি ফিলিস্তিন ইস্যুতে সরাসরি সামরিক সাহায্যের বদলে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন, ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলোর সঙ্গে জোট গঠনের কথা বলছেন এবং গাজার পুনর্গঠনে অংশ নিতে চাচ্ছেন। এই পদক্ষেপগুলো দেখায় যে তিনি সরাসরি সংঘাতের চেয়ে দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রভাব বাড়ানোর পথ বেছে নিচ্ছেন। তিনি জানেন ইসরায়েলের সামরিক শক্তি এবং তার পেছনে থাকা পশ্চিমা সমর্থনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানো তুরস্কের জন্য ক্ষতিকর হতে পারে। তাই তিনি কথায় আগুন ঝরান, কিন্তু পদক্ষেপে সতর্ক থাকেন। তবে এরদোয়ানের সমালোচকরা বলেন তার এই বক্তব্য কখনো কখনো ফাঁকা আওয়াজি। ফিলিস্তিনের মানুষ যখন গাজা ইসরায়েলি হামলার মুখে প্রাণ হারাচ্ছে, তখন তুরস্কের কাছ থেকে তারা শুধু কথা নয়, কাজ আশা করে। এরদোয়ানের নিন্দা ও হুঙ্কার মুসলিম বিশ্বে তার জনপ্রিয়তা বাড়ালেও ফিলিস্তিনের মাটিতে এর প্রভাব সীমিত। গত কয়েক বছরে, বিশেষ করে ট্রাম্পের শাসনামলে, গাজায় হামলার সময় তুরস্কের পক্ষ থেকে কূটনৈতিক নিন্দা ছাড়া তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। এটি অনেকের মনে হতাশা সৃষ্টি করেছে। কিন্তু এরদোয়ানকে পুরোপুরি অকৃতকার্য বলাও ঠিক নয়। তিনি ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক মঞ্চে কথা বলেন, জাতিসংঘে এই ইস্যু তুলে ধরেন এবং তুরস্কের মাধ্যমে ফিলিস্তিনে মানবিক সাহায্য পাঠানো হয়। তবে এই সাহায্য সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপের মতো শক্তিশালী নয়। এরদোয়ান হয়তো বোঝেন যে ফিলিস্তিন ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ তুরস্ককে একটি বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, যার জন্য তিনি প্রস্তুত নন। শেষ পর্যন্ত এরদোয়ানের এই দ্বৈত ভূমিকা, একদিকে আবেগঘন বক্তৃতা, অন্যদিকে সতর্ক কূটনীতি, একটি রোমাঞ্চকর রাজনৈতিক নাটকের অংশ। তিনি মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়েন, কিন্তু পর্দার পেছনে তিনি একজন বাস্তববাদী নেতা, যিনি তুরস্কের স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। ফিলিস্তিনের জন্য তার হৃদয়ে আবেগ থাকতে পারে, কিন্তু তার হাত রাজনীতির শিকল দিয়ে বাঁধা। তাই ফিলিস্তিনের মাটিতে তুরস্কের পতাকা যদি এখনো উঠতে না পারে, তবে তার কারণ হয়তো এরদোয়ানের দুর্বলতা নয়, বরং তার কৌশলগত সিদ্ধান্ত, যা হয়তো ভবিষ্যতে আরো বড় কোনো খেলার জন্য প্রস্তুতি।